শুভেচ্ছা, শরীফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গ্লোবাল বাংলাদেশে। গ্লোবাল বাংলাদেশে আমরা চেষ্টা করি সারা বিশ্বে ছড়িয়ে থাকা যে ডায়াসপোরা মেম্বার আছেন তাদেরকে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা, টেকনোলজি কিংবা আমাদের যে পররাষ্ট্র যে বিষয়গুলো আছে তার সাথে যুক্ত করে কিভাবে আমরা একটা সাপ্লাই চেইন ক্রিয়েট করতে পারি এবং বাংলাদেশ সারা বিশ্বে একটা ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি হিসেবে তৈরি হতে পারে, সেই প্রেক্ষাপটে প্রতিটা এপিসোডে আমরা চেষ্টা করি একজন প্রমিনেন্ট ডায়াসপোরা মেম্বারকে যুক্ত করতে, একই সাথে একটা খুব ভালো একটা টপিক নিয়ে, যে টপিক নিয়ে বাংলাদেশের ভবিষ্যতে কাজ করার সুযোগ আছে এবং যার সেই কাজটি করলে বাংলাদেশ উন্নত হতে পারে সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করি। এবং আজকের এপিসোডে আমরা আলোচনা করার চেষ্টা করব ডিজিটাল যুগে বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে। এবং এই আলোচনাটা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর সুবর্ণ বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের তিনি অধ্যাপক। একই সাথে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে আমাদের নাজির আলম, তিনি একজন এন্টারপ্রেনার, ইনভেস্টর এবং তিনি অনেক দিন ধরে কাজ করেন এই সেক্টর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় ঢোকার আগে একটু বিষয় আপনাদেরকে দর্শকদের বলে রাখতে চাই যে ডিজিটাল যে আমরা যুগের কথা বলছি, এর ফলে ব্যবসা বাণিজ্যে ব্যাপক ধরনের পরিবর্তন হচ্ছে। বিশেষ করে আমরা যখন বিনিয়োগের কথা বলি, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে দেশের বাইরে থেকে যারা বাংলাদেশে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগের ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জও তৈরি হয়েছে, আবার অপরচুনিটিও ক্রিয়েট হয়েছে। একই সাথে যে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি, সেইখানে কিন্তু পুরো সাপ্লাই চেইনে ব্যাপক ধরনের পরিবর্তন হয়েছে। কিছু পরিবর্তনের সাথে যেমন চ্যালেঞ্জও ক্রিয়েট হয়েছে এবং কিছু অপরচুনিটিও তৈরি হয়েছে। তো সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলতে চাই যে ডায়াসপোরা মেম্বারদের বিশেষ করে তাদের কিভাবে আমরা যুক্ত করতে পারি এই বিনিয়োগ কিংবা আমাদের ব্যবসায়। তো আমরা শোটা শুরু করি প্রতিবার একজন ডায়াসপোরা মেম্বারের তার গল্প দিয়ে। নাজির আলম, আপনি অনেকদিন থেকে ইউকেতে থাকেন, আপনি এই যে ডিজিটাল ইকোসিস্টেম, বিজনেস কিংবা বাংলাদেশের যে উন্নয়নের ক্ষেত্রে আপনি একটা বড় ভূমিকা রাখছেন। আপনার গল্পটা শুনতে চাই, কিভাবে বাংলাদেশ থেকে ইউকেতে গেলেন এবং এখন সেখানে কি করছেন। ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে যুক্ত করার জন্য। যারা আপনার মাধ্যমে কথা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। ইউনাইটেড কিংডম হচ্ছে এমন একটা দেশ যেখানে আমরা এটুকু বিশ্বাস করি, এখানে পলিসির একটা স্ট্রং ইমপ্লিকেশন হয়ে আছে, বিভিন্ন প্ল্যাটফর্মস নেটওয়ার্কস খুব স্ট্রং। সো জার্নিটা এরকম ছিল যে বাংলাদেশে যে স্টেজে আমরা কাজ করছিলাম বিভিন্ন মধ্যে, সেই সেক্টর থেকে ট্রান্সফারেবল যে স্কিলটা ছিল সেটা আসলে ডিমান্ড করছিল এবং বেসিক্যালি ডিজায়ার করছিল যে আমরা উন্নত কোনো দেশে গিয়ে আমাদের জার্নিটাকে আরো একটু স্ট্রেনথেন করি। তো সেই কনটেক্সট থেকে ইংল্যান্ডে আসা এবং আলটিমেটলি যেটা হয়েছে যে এখানে বিভিন্ন সেক্টর, স্পেশালি প্রাইভেট সেক্টরের যে ডেভেলপমেন্টটা গুলা হচ্ছে সেগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য সে ধরনের স্কিল অ্যাকোয়ার করা, সেই রকমের কোয়ালিটি অ্যাসুরেন্স কনটেক্সট থেকে যে ক্যাপাসিটি গুলো আছে সেগুলোকে অ্যাকোয়ার করা, অ্যান্ড এট দ্য সেম টাইম নিজেকে আমার যে ট্রান্সফারেবল স্কিল গুলো আছে সেই স্কিল গুলাকে এখানে কোন কোন সেক্টরের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলোর কাজ ক্রমান্বয়ে মুহূর্তে আমরা ডিজিটাল যে ট্রান্সফরমেশন ইউকেতে হচ্ছে সেই পার্টিকুলার এলিমেন্টের মধ্যে আমরা নট অনলি আমি একজন, এট দ্য সেম টাইম আমি পলিসি ড্রাইভার করছি। সো জার্নিটা খুব একটা ইজি ছিল না, দেয়ারস আ লট অফ অপরচুনিটি আমার জন্য ছিল নতুন কিছু শেখার জন্য, এন্ড চ্যালেঞ্জেসও ছিল, বাট উইথ রাইট মাইন্ডসেট উই আর অন রাইট কোর্স। থ্যাংক ইউ। ওকে, যে আপনি এখন বিশেষ করে আপনার যে এক্সপার্টিস ডিজিটাল অ্যাসেট এবং ইনোভেশনের জায়গাটা থেকে, বা আপনি রিসেন্টলি বাংলাদেশেও এসেছিলেন, আসার পরে নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে নতুন একটা সরকার এখন গঠিত হয়েছে। ডিজিটাল এই যে এখন যে ট্রান্সফরমেশন দেখছি গ্লোবালি, বিজনেস এবং ইনভেস্টমেন্টের প্রেক্ষাপটটা কি, কিংবা বাংলাদেশে আপনি কি চিন্তা করছেন পার্টিকুলার ইনভেস্টমেন্ট বা ইনোভেশনের জায়গায়? যেটা একটা রিয়েলিটি এই মুহূর্তে, সেটা অনেক ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে হুইচ ইজ ইন ডিজিটাল রিয়েল। এটা আমাদেরকে আসলে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটার সাথে জেনারেশনের কোনো বিষয় নাই, এর সাথে কার নলেজ কম কার নলেজ বেশি সেটার কোনো বিষয় নাই। আমরা একটা অ্যাডভান্টেজ সিচুয়েশনে আছি লিপফ্রগ করার, সেটা হচ্ছে আমাদের জীবদ্দশায় আসলে এই চেঞ্জেস হয়ে আছে। তো ইনভেস্টমেন্টের কথা যখনই আসে তার সাথে বিজনেস এন্ড ট্রেড জড়িত। আমি শুধু একটা ছোট্ট ন্যারেটিভ বলছি যে ডিজিটাল ট্রেড ইজ নট জাস্ট অ্যান এক্সটেনশন অফ ট্রেডিশনাল ট্রেড। হ্যাঁ, ইটস এ complete redesign of how value is created, changed, and scaled globally. Now, Bangladesh's opportunity is not to catch up, but to leapfrog into platform-driven, service-led, and digitally financed trade ecosystems. And এইটার মধ্যে যতখানি আমরা বেশি মানে ইনভলভ হতে পারবো, তত বেশি আমরা আসলে এর বেনিফিটটা রিয়েলাইজ করতে পারবো। আমি ছোট ছোট করে দু একটা জিনিস বলছি যে এই গ্লোবাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনটেক্সট থেকে ডিজিটাল এজটা
সাথে আমাদের ট্রান্সফরমেশনটা কোথায় কোথায় জড়িত। হ্যাঁ, আপনি যদি খেয়াল করে দেখেন যে ফ্রম ফিজিক্যাল থেকে ডিজিটাল হয়ে গেছে সবকিছু এখন, এবং সামনে আরো হবে, এবং থেকে এটা প্রিভেন্ট হয়ে যাচ্ছে, তাই না? এবং সবকিছুই এখন ইনক্রিজিংলি ইনট্যাঞ্জিবল, মানে আমি বলছি সার্ভিসের কথা, ডেটার কথা, আইপি কথা, প্ল্যাটফর্মের কথা, সবই কিন্তু এখন ইনক্রিজিংলি ইনট্যাঞ্জিবল হয়ে আছে। ভ্যালু চেইন গুলো যেগুলো, সেগুলো অ্যাবসলিউটলি মোর ডিস্ট্রিবিউটেড এবং প্ল্যাটফর্ম বেসড হয়ে আছে, তাই না? আর এসএমই কনটেক্স থেকে বলছি, যেহেতু বাংলাদেশে বড় একটা ড্রাইভ আছে এসএমই কনটেক্স থেকে, আমাদের এই গ্লোবাল মার্কেটটাকে এখন এসএমইরা উইদাউট ফিজিক্যাল প্রেজেন্স এক্সেস করতে পারছে, তাই না? তো ইনভেস্টমেন্ট ইজ শিফটিং টুয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড, যেটা মধ্যে একটু ডক্টর সুবর্ণ বড়ুয়া ওনার কাছ থেকে একটু শুনতে চাই। ডক্টর সুবর্ণ বড়ুয়া, যিনি নাজির আহমেদ যেটা বলছিলেন যে গ্লোবাল ভ্যালু চেইনে ডিজিটাল ব্যাপক ধরনের পরিবর্তন আসছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সে পড়াশোনা করার পর অস্ট্রেলিয়ায় পিএইচডি করেছেন, আপনি কাজ করেছেন ইউকেতে, নানাভাবে যুক্ত আছেন, আমেরিকায় যুক্ত আছেন। এই যে ডিজিটাল ট্রান্সফরমেশনের ফলে ব্যবসা এবং মানে বিশেষ বিনিয়োগ ক্ষেত্রে বাংলাদেশে আসলে কতটা চেঞ্জ হচ্ছে? আমরা WTO এর একটা প্রতিবেদন আমি দেখছিলাম, যেখানে বলছে যে বিশ্ব অর্থনীতিতে ডিজিটালের যে ইন্টারভেনশনের ফলে অর্থনীতির ব্যাপক পরিবর্তন হচ্ছে, বিশেষ করে ব্যবসার যে ফিনটেক থেকে শুরু করে আমার যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। বাংলাদেশে কি দেখছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় যে গ্লোবালি যেটা নাজ ভাই বলছিলেন, যে গ্লোবালি যে ডিজিটাল ট্রেড বা ইনভেস্টমেন্ট বা ডিজিটাল ইকোনমির যে বুম, এটার তুলনায় বাংলাদেশ আসলে খুবই ন্যাসেন্ট পর্যায়ে আছে, এবং বাংলাদেশের আসলে পার্টিসিপেশন খুবই ইনসিগনিফিক্যান্ট বলবো ইয়েট আজকে পর্যন্ত। এবং এটার পেছনে অনেকগুলো কারণ আছে। এটা বুঝতে গেলে ধরেন আপনাকে দুটো জিনিস আপনি এখানে বলেছেন, একটা হচ্ছে ট্রেড আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। দুটো কিন্তু ভাস্ট স্ট্রিম। এখন ট্রেডে দুটো ভাগ আছে। একটা হচ্ছে এখন কথা হচ্ছে, ইদানিংকালে কথা হচ্ছে বাংলাদেশেও পেপারলেস ট্রেড কিভাবে করা যায়, যে আমরা যত পেপারে ব্যবহার কমিয়ে আনতে পারি, ব্লক চেইনে ব্যবহার। আমরা এর মধ্যে শুধুমাত্র 3টা বা 4টা ব্লক চেইন বেসড ট্রেড ট্রানজ্যাকশন করতে পেরেছি, কিন্তু এগুলোর যে পরিমাণ ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট এবং যে পরিমাণ আপনার ব্লক মানে ট্রেডের যারা পার্টিসিপেন্টস, তাদের যে পার্টিসিপেট করার যে ক্যাপাসিটি, ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল বা টেকনিক্যাল, এগুলো আসলে আমাদের এখানে এখনও পর্যন্ত ফিজিবল স্টেজে আসেনি। এবং আপনি যদি বলেন এখন এই পেপারলেস ট্রেডের এই পার্টটা বাদ দিলে সেকেন্ড অপশনটা হচ্ছে আপনার গ্লোবাল মার্কেট প্লেস। যেমন আমাদের এখানে লেটসে আমাদের যে মার্কেট প্লেসগুলো আছে, দারাজ ফর এক্সাম্পল ইজ অ্যান এক্সাম্পল অফ মার্কেট প্লেস। কিন্তু আপনি গ্লোবালি কিন্তু ই কমার্স যেটাকে ডিজিটাল ট্রেডের মেইন কম্পোনেন্ট ধরে নেওয়া হয়, সেইখানে আলিবাবা বা ধরেন এদের মতো যারা বড় বড় যে ই কমার্স বা ইবে ফর এক্সাম্পল, প্ল্যাটফর্ম ইকোনমির যে ডিফিউশন হয়েছে, আপনি যদি এখন ডেটার দিকে তাকান দেখবেন যে বাংলাদেশে কতটা প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্ম ইকোনমির মাধ্যমে আসলে বিদেশে পণ্য বিক্রি করছে, সেটার মাত্রা খুবই খুবই কম প্রবাবলি। এবং এটা না হওয়ার বড় কারণটা হলো আমাদের যারা এসএমই এবং এই প্ল্যাটফর্ম ইকোনমিতে কিন্তু বেসিক্যালি যারা কানেক্টেড হয় পণ্য বিক্রি করে অন্য দেশে, সেটা হচ্ছে এসএমইরা। তা আমাদের এসএমইদের ক্যাপাবিলিটি, তাদের টেকনিক্যাল নোহাউ বলি, তাদের ধরেন পলিসি সাপোর্ট বলি, অথবা তাদের আর্থিক যে প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে পণ্যর কোয়ালিটি মেনটেন করে সেই মার্কেটে টিকে থেকে পণ্য বিক্রি করা, এই জায়গায় আসলে আমরা এখন অনেক বেশি পিছিয়ে আছি। আপনি যদি আসিয়ান মার্কেটের দিকে তাকিয়ে দেখেন, আসিয়ান মার্কেট কিন্তু অলরেডি ডিজিটাল ইকোনমিতে, পার্টিকুলারলি মার্কেট প্লেস ইকোনমিতে ওদের কাছে সিঙ্গাপুরে প্রডিউস হচ্ছে এই প্রোডাক্ট আপনার ই কমার্সের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। ওরা অনেক বেশি এগিয়ে গেছে, ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে গেছে। সো ট্রেডে বেসিক্যালি আমরা খুবই নাই বললেই চলে। এবং এবার যদি আপনি ইনভেস্টমেন্টের আসপেক্টে আসেন, যে কোনো দেশে বা পার্টিকুলারলি বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, আপনি যদি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেক্টর যেগুলো, ফর এক্সাম্পল আপনি ফিনটেক সেক্টরে বা ব্যাংকিংয়ের টেক পার্টে, অথবা ধরেন আপনি অন্যান্য ডিজিটাল ইকোনমি, লেটসে আমাদের এখানে কল সেন্টারগুলো আছে, অথবা আপনি যদি চিপ আমাদের যে কম্পিউটার যে পিসিবি বানায়, যে মাদারবোর্ড যেটা বানায়, প্রিন্টার সার্কিট বোর্ড বলে এটাকে, এগুলোতে কিন্তু আমরা চাইলে এফডিআই অ্যাট্রাক্ট করতে পারতাম, কিন্তু আমরা পারছি না। কেন পারছি না? তার একটা বড় কারণ হলো ডিজিটাল সেক্টরে যখন বিদেশি বিনিয়োগ আসবে, সেই বিনিয়োগের সুরক্ষা, ডেটার সুরক্ষা আমরা দিতে পারছি কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আপনার কাছে বিস্তারিত আসবো। নাজির আপনি যেটা বলছিলেন যে ডিজিটাল সেক্টর পার্টিকুলারলি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে ধরনের সুরক্ষা বা পলিসি ইনফ্লুয়েন্স বলেন, পলিসি
প্রসেস বলেন সেটা বাংলাদেশ খুবই ডিফিকাল্ট। আপনি তো ইউকে থাকেন, বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি অথবা গুড কান্ট্রি যেটা আমরা ফলো করি, ওইখানে প্র্যাকটিসটা আসলে কি দেখেন, পার্টিকুলারলি ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন অথবা ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে? আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা মানে একটা জেনারেল অ্যাসেসমেন্ট, বাংলাদেশ কিন্তু অ্যাক্টিভ ডিজিটালি বাট নট ইয়েট ডিজিটালি কম্পিটিটিভ। হ্যাঁ, এবং এখানে বটলনেকটা হচ্ছে নট দ্য ট্যালেন্ট বাট ইট ইজ দ্য সিস্টেম। হ্যাঁ, সো এটা হচ্ছে মানে ফান্ডামেন্টাল মাথায় রাখা। সো আমি এটাকে যদি ইউকের কনটেক্সট থেকে চিন্তা করি আর কি, তাহলে সেটা হচ্ছে ইউকে কি করেছে, ওভারঅল পজিশন হচ্ছে আ গ্লোবাল লিডার। হ্যাঁ, এবং এখানে উইদাউট এনি ফ্রিকশন, আমি একটু একটা স্টেটমেন্ট করে বলি সহজে, দ্য ইউকে ইজ নট জাস্ট পার্টিসিপেটিং ইন ডিজিটাল ইকোনমি, it is actively shaping its rules, platforms and financial architecture. সো ইউকে তে যখনই কেউ এই ধরনের ফাইন্যান্সিয়াল মানে ফিনটেক কনটেক্সট থেকে পার্টিসিপেট করতে আসছে, সে নট অনলি ফাইন লেভেল ফিল্ড যেটাতে তারা প্রোগ্রেস করার সুযোগ আছে, বা পলিসি সাপোর্ট, বা এট দ্য সেম টাইম সরকারের ইনসেন্টিভ পাওয়ার অনেক সুযোগ এখানে আছে। লন্ডন হচ্ছে টপ গ্লোবাল ফিনটেক হাবস এবং এটা স্টাবলিশড। হ্যাঁ, সেখানে আপনার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ডিজিটাইজেশন, ডিজিটাল ট্রেড পলিসি এবং স্টার্ট আপ এবং ইনোভেশনের যে ইকোসিস্টেম, এটা একদম হ্যান্ড ইন হ্যান্ড স্ট্রংলি বিল্ড আপ করা আছে। একদম প্রায়োরিটির মধ্যে বলাই আছে, ফোকাস হচ্ছে এআই, ডিজিটাল অ্যাসেটস এন্ড সাইবার রেজিলিয়েন্স। এবং আপনি যদি যে কোনো জায়গাতে গিয়ে দেখবেন রেভিনিউ আর্নিং কনটেক্সট থেকে ইউকে পজিশনসটা কোথায়, সে সিঙ্গাপুরের কথা বলি, এস্তোনিয়ার কথা বলি, ওনারা সার্ভিস বিক্রি করছে, ইউকেও কিন্তু সার্ভিস বিক্রি করছে, কিন্তু এজটা কোথায়, সেটা হচ্ছে ইউকে অলসো ফ্রেমওয়ার্ক অ্যান্ড পলিসি বিক্রি করছে, বিকজ ও আগে ফ্রেমওয়ার্কটা তৈরি করে নিয়েছে যেটা অন্যরা অ্যাডাপ্ট করবে। সো বাংলাদেশের লার্নিংটা ইউকে থেকে হওয়া উচিত হচ্ছে যে আমরা শুধু সার্ভিসের দিকে শুধু দৌড়াবো না, আমরা ফ্রেমওয়ার্ক, রেগুলেশনস এবং সেটার প্রপার লাইক ইম্প্যাক্ট অ্যান্ড ইউটিলাইজেশন যাতে বাংলাদেশে হয়, সেটা ইউকে থেকে আমরা নলেজটা নিব। হ্যাঁ, আমরা এই যে এক্সপিরিয়েন্স থেকে আরও বিশেষ করে আমরা ইউকে না, ইন্ডিয়ার যদি আমরা এক্সপিরিয়েন্স দেখি, সিঙ্গাপুরের কথা আপনি বলেছেন, আমরা এশিয়ায়ও অনেক ধরনের, বিশেষ করে চীন, ইন্ডিয়া কিংবা সিঙ্গাপুরের এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। ছোট্ট একটু বিরতি নিতে চাই, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গ পাবো। আবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। আমরা আলোচনা করছি ডিজিটাল যুগে ব্যবসা এবং বিনিয়োগ নিয়ে। নাজির আলম, আপনার সাথে আলোচনা করছিলাম। আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, আমি রিসেন্টলি একটা গবেষণা দেখলাম যে ইন্ডিয়ার তাদের যে ইভেন মোবাইল ফাইন্যান্সিয়াল যে ইনক্লুশন, তাদের মোটামুটি এখন 80 থেকে 90% তাদের ডিজিটাল, সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে ইন টার্মস অফ সেন্ডিং মানি অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো এই জায়গাটা আসলে বাংলাদেশ কেন পারছে না, এবং এই জায়গাটার সুযোগটা আসলে কি, বিশেষ করে বিনিয়োগের জায়গায় আপনি যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চান, বিকজ ইন দ্য ইন্ডিয়ান মার্কেট আই সি দে আর ডুইং বিলিয়ন্স অফ ডলার বিজনেস। সো বাংলাদেশ কেন পারছে না, বা সেই জায়গাটা আসলে বিনিয়োগের কোন জায়গায় আছে, বা আপনি যেহেতু বাংলাদেশ নিয়ে কাজ করছেন সেটা যদি ইনসাইট দেন। আমি ভেরি সরি যে আমার কথাগুলো খুব নেগেটিভ শোনাবে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি যেটা আমাদেরকে আসলে অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশের কনটেক্সট থেকে বলছি, স্ট্রাকচারাল অ্যান্ড পলিসি ব্যারিয়ার অনেক আছে। হ্যাঁ, নো সিমলেস ক্রস বর্ডার পেমেন্ট রেলস আছে বাংলাদেশে, ভেরি লিমিটেড ক্যাপিটাল মার্কেট ডেপথ ফর স্টার্টআপস। এটা একটা মানে অ্যালার্মিং সিচুয়েশন বাংলাদেশে। অনেক রেগুলেটরি অ্যাম্বিগুইটি আছে ফিনটেকের মধ্যে, ক্রিপ্টোর ব্যাপারে, টোকেনাইজেশনের ব্যাপারে। আপনি যদি আরো খেয়াল করেন, উইক ইজ অফ ডুইং বিজনেস অফ ফরেন ইনভেস্টার্স। হ্যাঁ, আমরা কথা বলি অনেক কিছু আমাদের নিজস্ব পার্সপেক্টিভে, এবং পার্সপেক্টিভটা হয় ওপেন টু ইন্টারপ্রিটেশন। সো পলিসি যারা তৈরি করছেন বাংলাদেশের, তার যে পার্সপেক্টিভ এবং এটা যখন ইন্টারপ্রেটেড হয় ইন দ্যাট ডিপার্টমেন্ট, দিস ইজ ভেরি ভ্যারিড, এবং কখনোই সেটা ইনভেস্টরের ফেভারে যায় না, ইনভেস্টরের ফেভারে যায় না। এবং ল্যাক অফ কোঅর্ডিনেটেড ডিজিটাল ট্রেড যে স্ট্র্যাটেজি, ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড বোথ। আমি গোড়াতেই এই কথাটা বলেছিলাম যে এখানে ট্যালেন্টের কোনো ঘাটতি নেই, আমাদের সিস্টেমটাকে আসলে একটু ফিউচার প্রুফ করে নিতে হবে। অ্যান্ড দেয়ার সো মেনি এক্সাম্পলস এট দ্য মোমেন্ট অলরেডি আছে। আপনি সিঙ্গাপুরের কথা বলছেন, সিঙ্গাপুর কেন ভালো, বিকজ ওর স্ট্রাকচারটাই ওইভাবে ডমিনেট করে ফর গ্রোথ। আপনি এস্তোনিয়ার কথা কেন বলছেন, বিকজ হচ্ছে মাইন্ডসেটটা এরকম যে আমি ডিজিটাল প্ল্যাটফর্মে যাব, সমস্ত কিছু হবে ট্রান্সপারেন্ট, এখানে রেভিনিউ জেনারেশন এবং রেভিনিউ ইউটিলাইজেশন এভরিথিং উইল বি ভেরি ভেরি অপটিমাইজড। সো ওই ধরনের মাইন্ডসেটে যাওয়ার সাথে সাথে ক্যাপাসিটি বিল্ড আপ করা, আমরা একটা অ্যাডভান্টেজ সিচুয়েশনে আছি, তাই না? যে অলরেডি এরকম এক্সাম্পলস গুলো আছে, শুধু সেটাকে বাংলাদেশে আমাদের কালচার, আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম তার সাথে অপটিউ করে নিতে হবে।
সো সুবর্ণপুর, আপনার কাছে একটু আসতে চাই, আপনি যেহেতু বাংলাদেশ সরকারের সাথে কাজ করেন, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনি কাজ করেছেন, এই যে ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের কথা বলে তার সাথে যুক্ত আছেন, উনি যেটা বললেন যে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ আসলে খুব বেশি লার্নিংও নিচ্ছে না, আবার এই গ্লোবাল যে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে, সেটা আপনি আসলে এটা কি ইচ্ছা নাকি নিতে চায় না, অথবা ব্যুরোক্রেটিক চ্যালেঞ্জ, আপনি কি দেখেছেন? এটা আসলে মানে খুব ইউনিক একটা সিচুয়েশন, যেখানে আমাদের প্রাইভেট সেক্টর পার্টিকুলারলি তারা নিতে চায়, কিন্তু আমাদের পাবলিক সেক্টরের এন্ড থেকে বেশ আমি বলবো যে খুব যে ফাস্ট আগানোর যে মেন্টালিটি, এইটা আমরা দেখি না আর কি। পাবলিক সেক্টর হচ্ছে খুব স্লো মুভিং, এবং তারা এটা কাইন্ড অফ টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের পার্সপেক্টিভ থেকেই বেশ দেখে শুনে আগাতে গিয়ে, বেশি দেখে শুনে আগাতে গিয়ে আসলে একটু স্লো করে ফেলেছেন পেজটা। ফর এক্সাম্পল, আপনি ইউপিআই এর যে বলছিলেন যে ভারতে আপনি ইউপিআই এমনভাবে পপুলারাইজ হয়েছে যে আপনি একটা কিউআর কোড স্ক্যান করে যে কোনো জায়গায় পেমেন্ট এবং সব ইন্টিগ্রেটেড একটা সিস্টেমের মাধ্যমে সব করতে পারবে। কিন্তু বাংলাদেশে আমরা এখনো পর্যন্ত অনেকবার চেষ্টা করার পরেও কিন্তু রেগুলেটর বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলা কিউআর চালু করেছে, কিন্তু সেটা সে পপুলারাইজ করতে পারেনি। গত তিন দিন আগের নিউজ হচ্ছে বাংলাদেশ ব্যাংক এখন বলেছে যে যদি বাংলা কিউআর ইউজ করে না হয় তাহলে পরে পেনালাইজ করা হবে। সো বিষয়টা হলো এই ধরনের এগুলোর পেছনে কিন্তু আরও ব্রেকডাউন করলে আপনি দেখবেন যে কস্টিংয়ের কিছু ব্যাপার আছে। পুরো ভ্যালু চেনের মধ্যে আপনি যখন বিকাশে একটা পেমেন্ট করেন, কোনো কিউআর দিয়ে পেমেন্ট করেন, এখানে কস্ট শেয়ারিংয়ের একটা ব্যাপার আছে। তো এই কস্ট শেয়ারিংয়ের জায়গাটা এখনও পর্যন্ত আমাদের ব্যবসা বান্ধব না, সোজা কথা হচ্ছে এটা, যে কারণে প্রাইভেট সেক্টর আসলে খুব বেশি মোটিভেটেড হচ্ছেন এটা আসতে। দ্বিতীয়ত, আপনি ইনভেস্টমেন্টের কথা বলেছেন, আমাদের এখানে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আসলে কোথায়? আপনি দেখেন আমাদের প্রতি বছর আমরা রাফলি $1 বিলিয়ন আপনার ডিজিটাল এক্সপোর্ট করি আমার বাংলাদেশ থেকে টু দি ওয়ার্ল্ড। তার কিন্তু 90% হচ্ছে ফ্রিল্যান্সিং যেটাকে বলে, বা কিছুটা আছে বিপিও। কিন্তু অ্যাকচুয়ালি যেমন গ্লোবালি যে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, ক্লাউড কম্পিউটিংয়ে ইনভেস্টমেন্ট বা অ্যানালিটিক্স সার্ভিসেসে যে ইনভেস্টমেন্ট, অথবা ধরেন এগুলো সফট এন্ড, আবার হার্ড এন্ডে ধরেন প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরির ইনভেস্টমেন্ট, এগুলোতে আমরা কিন্তু পিসিবি নিয়ে ইনভেস্টমেন্টের কথা বহু আগে থেকে বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি। এখন এই ক্লাউড বা অ্যানালিটিক্সে কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট পোটেনশিয়াল আছে। আমি খুব বেশি যদিও ট্রেস করতে পারেন যে নাজ ভাই কি বলেছেন, বাংলাদেশে একটা বড় স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে আমাদের যারা সফটওয়্যার ডেভেলপাররা, আমাদের যারা ডেটা ইঞ্জিনিয়াররা, তারা কিন্তু বিদেশে গিয়ে কিন্তু কাজ করছেন, তাই না, খুব সুনামের সাথে। কিন্তু আমরা তাদের জন্য এখানে এমন ইন্ডাস্ট্রি, মানে এই যে সফট ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করা, যে ওরা এখানেই থাকবে, অ্যান্ড দেন আমরা এই ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার মাধ্যমে ইনভেস্টমেন্ট আনবো। বিদেশিরা আমার এখানে অ্যানালিটিক্স সার্ভিসেসের জন্য তারা ফার্ম সেট আপ করবে, ক্লাউড কম্পিউটিংয়ের জন্য এখানে তারা ইনভেস্টমেন্ট করে মানে ক্লাউড কম্পিউটিং পুরো টেকনোলজি সেট আপ করবে। এই কাজগুলো আমরা করতে পারছি না। করতে না পারার কারণটা হলো আমাদের কিন্তু সক্ষমতা আছে, আমাদের ছেলেরা পারে, এবং দে আর চিপ লেবার, টু বি ভেরি অনেস্ট। একটা ডেটা ইঞ্জিনিয়ার আপনি নাজিবাইকে জিজ্ঞাসা করেন যে ইউকেতে যদি হায়ার করেন, যে আপনি বেতন দেবেন, তার 10 ভাগের 1 ভাগ দিয়ে আপনি সেই কাজটা এখানে করাতে পারেন। সেক্ষেত্রে নাজির ভাইয়ের যারা মানুষ, আমি নিজে যেহেতু ডায়াসপোরা নিয়ে কাজ করি, আমি দেখেছি নাজির ভাইয়ের মতো অসংখ্য মানুষ আছে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, যারা বাংলাদেশের জন্য কাজ করতে চান। আপনি যেহেতু আপনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন, ইউকেতে আপনার কানেকশনস খুব ভালো, এবং আমেরিকান অনেক ধরনের নেটওয়ার্কের সাথে জড়িত আপনি, সেই ডায়াসপোরা মেম্বারের পটেনশিয়ালটা কেমন, বা আমরা সেটাকে ট্যাপ ইন করতে পারছি কিনা? আমরা বলবো যে এই সেক্টরে ম্যাসিভ অপরচুনিটি আছে। পার্টিকুলারলি আপনি হয়তো জেনে থাকবেন যে ইউকে, এটাকে বলা হয় পৃথিবীর ফিনটেক এবং টেক বেসড ইনোভেশনের কিন্তু ওয়ান অফ দি লার্জেস্ট হাবস ইউএসএ এবং ইউকে। সো লন্ডন কিন্তু পৃথিবীর আপনার ধরে নিতে পারেন যে এটা একবার সেন্ট্রাল প্লেস, যেখানে টেক ইনোভেশনকে এখন সিগনিফিকেন্টলি একটা মানে সারা পৃথিবীকে ডোমিনেট করছে। সো সেখানে আপনি দেখবেন নাজির ভাইয়ের মতো অনেক আইটি এন্টারপ্রেনিয়র আছে, যারা ডিজিটাল ট্রেড বা বিজনেসে কিন্তু ইনভলভ, ইউরোপ ওয়াইড তারা কিন্তু বিজনেস করছেন, তাদেরকে আমরা বাংলাদেশে আনতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে আমাদের দেশে এই যে চিপ আপনি আইটি ইঞ্জিনিয়ার পাওয়া, টেক এনেবল সার্ভিসেস দেওয়ার যে ফ্যাসিলিটিসগুলো আছে, এগুলো যেহেতু একটা বড় অ্যাডভান্টেজ পয়েন্ট, এগুলোকে যদি আমরা ভালোভাবে ব্র্যান্ডিং করতে পারি, এবং আপনি দেখেছেন কিছুদিন আগে এআই সামিট হয়েছে, বাংলাদেশ কেন করতে পারছে না? সো বাংলাদেশ ক্যান অ্যাকচুয়ালি অর্গানাইজ দ্যাট কাইন্ড অফ ইভেন্টস, যেখানে আমরা হয়তো, এবং ইন্ডিয়া সরকার, আমি পার্টিকুলার ইন্ডিয়া সরকার তখন এই সামিটের সময় তারা নিজে ঘোষণা দিয়েছে, আমি $2 বিলিয়ন দিচ্ছি, ইউ আর কামিং উইথ ইউর ওন মানি, সো দ্যাট যারা ইনভেস্টর দে ফিল ওয়েলকাম।
ওয়েলকাম। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন ইন্ডিয়ার যারা বড় বড় টেক জায়ান্টে যারা কাজ করে আমি যেমন সুন্দর চিপার কথা আমরা এক্সাম্পল দিই, সে কিন্তু ইন্ডিয়ান অরিজিন। কিংবা ইউকেতে নাজির ভাই আপনার কাছে একটু আসতে চাই যে ধরেন খুব ভালো ডিসকাশন হয়েছে যে ডায়াসপোরা মেম্বার লাইক ইউ, হাউ ইউ ক্যান কন্ট্রিবিউট টু পার্টিকুলার দ্য ইনভেস্টমেন্ট, এবং সেইটা আসলে কোথায় আছে, বা আপনি তো নিশ্চয়ই কিছু কিছু কাজ বাংলাদেশের করছেন, কি করছেন, এক্সপিরিয়েন্স কি? একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এটা সবার জন্য, টিভিতে এই প্রোগ্রামের জন্য যারা পলিসি তৈরি করছেন এবং নতুন ধারার যে লিডারশিপ বাংলাদেশে এসছে, খুব ক্লিয়ারলি বলছি, দ্য নেক্সট ডেকেড উইল নট বি অ্যাবাউট হু প্রডিউসেস দ্য মোস্ট, ইট উইল বি অ্যাবাউট হু কানেক্টস প্ল্যাটফর্মস অ্যান্ড স্কেলস দ্য ফাস্টেস্ট। এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি অনেকগুলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনি ডায়াসপোরাকে কানেক্ট করতে পারবেন। বাংলাদেশের যে ডায়াসপোরা আছে, দ্যাটস দ্য মোস্ট আন্ডার ইউটিলাইজ সফরেন অ্যাসেট। সো এটাকে কেমন করে আমরা আসলে অ্যাকশনেবল করবো যাতে এই ডায়াসপোরাগুলো আমাদের সাথে কানেক্ট হতে পারে বাংলাদেশের ডেভেলপমেন্টের সাথে। সো বাংলাদেশের ফিউচার গুলো কি হবে, কি হওয়া উচিত, সেটা হচ্ছে ক্যাপিটাল প্রোভাইডার্স, যেমন ধরেন এঞ্জেল যারা আছে, ভিসি যারা আছে, এবং টোকেনাইজ যে ফান্ডস গুলো আছে সেগুলাকে আমরা কেমন করে চ্যানেলাইজ করবো ইন বাংলাদেশ। মার্কেটকে কেমন করে আমরা কানেক্ট করব, যেমন ধরেন ইউকে ইউএস, আপনি একটা ইকোসিস্টেমের কথা বারবার বলা হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ল্যাকিং যেটা হচ্ছে সেটা হচ্ছে নলেজ ট্রান্সফার এজেন্টস বাংলাদেশে আসলে ওরকম করে তৈরি হচ্ছে না। দ্যাটস ভেরি আনফরচুনেট। সো এই যে ডায়াসপোরা ব্যাক যে ভেঞ্চার ফান্ডস কিংবা টোকেনাইজ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মস, ক্রস বর্ডার স্টার্টআপ অ্যাক্সেলারেটরস, স্কিলস এবং ক্যাপিটাল হাইব্রিড প্রোগ্রামস, এবং আরেকটা জায়গাতে আমি খুবই স্পেসিফিকলি বলছি, আপনি যদি জাকাতকে নিয়ে আসেন এই জায়গাতে যেখানে গ্রোথকে কমপ্লিমেন্ট করবে এবং সেখানে স্কিল অ্যান্ড এসএমই অ্যান্ড অল দোজকে প্রমোট করবে, নট ইন বাংলাদেশ অলসো আউটসাইড, এই জিনিসগুলো আসলে চিন্তা করার মানে খুব বড় সময় চলে আসছে বাংলাদেশের কনটেক্সট থেকে। আমি আমার নিচে দুটো ইনিশিয়েটিভের কথা বলছি, অ্যান্ড বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ যদি এটা হয় বাংলাদেশে, ইউকের কোনো এঞ্জেল কিংবা ফ্যামিলি অফিস যারা কিনা ইনভেস্ট করে তারা বাংলাদেশকে এই পর্যন্ত ডেস্টিনেশন হিসেবে দেখছে না। জি, যে প্রোগ্রামে নাজিব ভাই আপনার কাছে আমরা আরো একটু আসবো। সুবর্ণ বড়ুয়া, আপনি জানেন যে বিশেষ করে বিদেশি বিনিয়োগ কিংবা এই ধরনের তাদেরকে যুক্ত করতে বিডা একটা বড় ভূমিকা রাখে। রিসেন্টলি আমার সুযোগ হয়েছে যে বিডার যারা এক্সিকিউটিভ কিংবা যারা চালান তাদের সাথে কথা বলতে। বিডা রিসেন্টলি অনেস্ট একটা সলিউশন চালু করার চেষ্টা করেছেন যাতে একসাথে এই টিন বিন সব কিছু করা সহ করতে পারে। দ্য সেম টাইম তারা তাদের যেমন আমেরিকা কিংবা ইউকে ভাগ করে দিয়েছেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশন করার জন্য। বাট এটাকে আসলে বর্তমান প্রেক্ষাপটে কতটুকু আসলে ফিজিবল, কতটুকু করছে, বা পার্সন লাইক আমাদের যিনি যুক্ত হয়েছেন তারা আসলে কতটুকু ওয়েলকামড হচ্ছেন টু ইনভেস্ট ইন বাংলাদেশ? আমি বলবো ইটস এ পজিটিভ ইনিশিয়েটিভ, এটাতে পজিটিভ এফেক্ট পড়ছে অফকোর্স, বাট ডেফিনেটলি বিডার মাধ্যমে, বিডার যে ওএসএস এর কথা আপনি বলেছেন, এখানে কিন্তু প্রায় 150টা অ্যাপ্রক্সিমেটলি 150টা মিনিস্ট্রি সার্ভিস কিন্তু ওয়ান স্টপে আসার কথা, সেটা কিন্তু এখনও রিচ আউট আমরা কমপ্লিট করতে পারি না। সো অনেক দূর যাওয়া বাকি আছে এখনও। আপনি এখন যেগুলো পাবেন অর্ধেক হয়তো আপনি একটা বিজনেস ইনভেস্টর আসলে সেটা হাফ সার্ভিস এখান থেকে, বাকি হাফের জন্য কিন্তু তাকে ম্যানুয়ালি দৌড়াতে হচ্ছে আবার। সো এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি আসলে ফুল ইম্প্যাক্ট এটা পাবেন না। কিন্তু বড় সমস্যাটা আসলে আমার কাছে মনে হয় যে ওইটা তো একটা আছেই, বাট এর চেয়ে তো আরও বড় দুটো বড় সমস্যা আছে যেটা আমরা এখনও সমাধান করতে পারি নাই। প্রথমত হলো বিদেশি বিনিয়োগ, পার্টিকুলারলি যে নাজিবা কিন্তু ভিসির কথা বলছেন, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা যদি, এবং এই আইটি সেক্টরে, টেকনোলজি ইনোভেশন সেক্টরে কিন্তু মেইনলি ভিসিরা ইনভেস্ট করে, যেহেতু এগুলো স্টার্ট আপ। জি, ভিসিরা বাংলাদেশে আসতে চায় না, টু বি ভেরি অনেস্ট। একটা দুটো ভিসি এসছে কিন্তু তারা খুব আটকে গেছে আর কি। কেন? কারণটা হলো এক্সিট স্ট্র্যাটেজি নাই। একটা ভিসি কেন আসে? ভিসির ইনভেস্টমেন্ট মডেলটা হচ্ছে ভিসি আসে 4-5 বছরের জন্য ইনভেস্ট করে, সে ইনভেস্টমেন্টটা 5 বছর পরে ফর এক্সাম্পল সে 10 গুণ বেশি গুণ বা 12 গুণ বা 15 গুণ দামে সে বিক্রি করে দিয়ে এখান থেকে সে এক্সিট করে। এখন আমার দেশে 5 বছর পরে তার এক্সিট প্ল্যানটা কি? আমার স্টক মার্কেট কি সে এক্সিট এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছে কিনা? আজ পর্যন্ত ভিসিদের জন্য স্পেশালাইজড কোনো এক্সিট স্ট্র্যাটেজি
আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দিতে পেরেছে কিনা। সো যেহেতু কোনো পাবলিক মার্কেটে এইটা এক্সিট করার মানে খুব ওইরকম এনভায়রনমেন্ট তৈরি হয়নি, ফলে আমাদের এখানে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে ভিসিদেরকে আমরা আনতে পারছি না, বিকজ অফ কোনো এক্সিট মার্কেটই নেই। কিন্তু আমরা দেখেছি ধরেন স্টার্টআপ বাংলাদেশ কিংবা আমি এই আগের সরকার বা তার আগে অনেকগুলো উদ্যোগ আমরা দেখেছি, এটা কি তাহলে কি আইওয়াসের মতো মনে হয়েছে না, বা নতুন সরকার যে আসে তাদের আসলে রিকমেন্ডেশন? আমি আইওয়াস বলবো না, তারা যেগুলো প্রমোট করার চেষ্টা করছেন ইনভেস্টমেন্ট ভিসি আনার জন্য, বাট আপনি যদি তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন দে আর স্টাক অন দ্যাট পয়েন্ট। আমি যেটা বলেছি সেটা, আপনি ভিসি আসবে তখনই যখন এক্সিট স্ট্র্যাটেজি, তার এক্সিট মার্কেট বা এক্সিট নেওয়ার যে পথ সেইটা ক্লিন থাকবে, স্মুথ থাকবে, আর না হলে পরে ভিসিরা এখানে। এবং আমি জাস্ট আপনার সাথে যুক্ত করি, বিশেষ করে যারা স্টার্টআপ ইকোসিস্টেমে কারণে আমি নিজে পার্সোনালি চিনি, যেমন ধরেন বাংলাদেশে এখন ইউনিকর্ন হচ্ছে কয়েকটা প্রতিষ্ঠান, যেখানে ইন্ডিয়ায় আপনি এখন গুনে পারবেন না, অনেকগুলো আছে। তো অনেক স্টার্টআপ তাদের এই ফান্ড ফ্যাসিলিটেশন করার জন্য বাংলাদেশ থেকে অফিস বাইরে গিয়ে সিঙ্গাপুর অথবা ধরেন ভিয়েতনাম অথবা এখন থাইল্যান্ডে অফিস করতে হচ্ছে। এটা কেন এখন করতে হবে, বা এইটা করার মেইন বিষয়টা হচ্ছে এখানে ট্যাক্সেশনের কিছু ইস্যু আছে, ট্যাক্স অ্যাভয়েড করার একটা ব্যাপার আছে, এবং ডকুমেন্ট প্রসেসিং আপনি সিঙ্গাপুরে বসে যেভাবে আপনি হয়তো একদিনের মধ্যে ডিল করে আপনি সব কিছু ক্লিয়ার করে ফেলতে পারেন, বাংলাদেশে একটা ভিসি এসে যখন ইনভেস্টমেন্ট করে তখন তার এই ডকুমেন্ট প্রসেসিং করতে ধরেন হয়তো 30 days টাইম লেগে যাচ্ছে। এর ফলে ভিসিরা কিন্তু আসলে খুব বেশি খুশি হন। আর যে ইউনিকর্নের কথা আপনারা বলেছেন, এখানে ইউনিকর্ন আছে, বিকাশ ছাড়া তো আর ইউনিকর্ন আমি দেখি না প্র্যাকটিক্যালি বাংলাদেশে, একমাত্র ইউনিকর্ন। এখন বিকাশের কেস বা অন্যান্য যতগুলো আপনি এখন পর্যন্ত ভিসি আমি, বাট দ্যাট ইজ এ গুড কেস, সেটা আমাদের রিকগনাইজ করতে হবে, ডেফিনেটলি ইটস অ্যান এক্সাম্পল। কিন্তু প্রবলেম হচ্ছে আমার সামনে আমি যত ভিসিকে দেখি, যে কজন ভিসি বাংলাদেশে এখন ইনভেস্ট করেছেন তারা এক্সিট নিয়ে খুব চ্যালেঞ্জের মুখে পড়ছেন। পার্সোনালি তাদেরকে টার্গেটিং করে তার ইকুইটি স্টেক বিক্রি করে তাকে কিন্তু এক্সিট নিতে হচ্ছে। এই পরিবেশে ভিসি কখনোই এই ভিসি ইকোসিস্টেম দাঁড়াবে না। সেকেন্ড বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যেহেতু ডেটা রেগুলেশনস নাই। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যে এই যে টেলিভিশনে আজকে সাক্ষাৎকারটা নিচ্ছেন, এই ডেটার মালিক কে? আমি যদি দাবি করি যে এটার মালিক স্টার নিউজ না, আমি যেহেতু কথা বলেছি এটার মালিক আমি, রাইট? সো ডেটা রেগুলেশনস আমাদের এখানে নাই, মানে খুব বেশি শক্তিশালী না। আর দ্বিতীয়ত হলো আপনার ডেটা শেয়ারিং। এখন লেটস সে উবার বাংলাদেশে চলছে, এখন উবার হচ্ছে একটা গ্লোবাল কোম্পানি, কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী উবার তার ডেটা বাংলাদেশ থেকে সে বিদেশে নিতে পারে না। ওকে, প্রত্যেকটা কোম্পানিকে বাধ্য করা হচ্ছে বাংলাদেশেই তার ডেটাকে রাখতে হবে। গ্লোবাল কোম্পানিটা তো এসে আসবে আর আপনি এক্সপেক্ট করবেন যে তারা এখান থেকে ডেটা নিতে পারবে না। এই আমরা এটার সমাধান নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। আমরা গ্লোবাল বাংলাদেশে আজকে আলোচনা করছি ডিজিটাল যুগে ব্যবসা ও বিনিয়োগ। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, আশা করি ফিরে এসে আপনারা আমাদের সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ গ্লোবাল বাংলাদেশে। আমরা আলোচনা করছি ডিজিটাল যুগে ব্যবসা ও বিনিয়োগ। সুবর্ণ বড়ুয়া, আপনার সাথে আলোচনায় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আসবো, তার একটু নাজির ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। নাজির ভাই, আপনি শুনছিলেন যে ভিসি পার্টিকুলারলি দ্য ভেঞ্চার ক্যাপিটাল যারা, বিকজ স্টার্টআপ ইকোসিস্টেমে তারাই সবচেয়ে বেশি বিনিয়োগটা করে। আপনি যেহেতু এই ইকোসিস্টেমে গ্লোবালি কাজ করেন, আসলে বাংলাদেশে যদি ইনভেস্টটা আমরা আনতে চাই, কিভাবে কোন পন্থায় বা কি হওয়াটা দরকার, যেটা গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই আমরা ফলো করতে পারি? কথার কথা, আপনি অ্যাজ এ ভিসি, আপনি নিশ্চয়ই অনেক ভিসির সাথে কাজ করেন, কারণ আপনার যে প্রোফাইল আপনি দেখেছি, আপনি সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের সাথে কাজ করেন, একই সাথে ইউকের যে ওয়ান অফ দ্য লার্জেস্ট হসপিটাল ক্যামব্রিজ এবং অন্য জায়গায় ফান্ড রেজিং পার্টনার হিসাবে আপনি কাজ করেন। সো আপনার এই জায়গাটা বড় এক্সপার্টিসের জায়গা। সো ভিসিদেরকে কিংবা ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে আমাদের কি করণীয়? একটা জিনিস আমি একটা কোশ্চেন দিয়ে বলি আর কি, যে যখনই কোনো ভিসি বাংলাদেশের কথা চিন্তা করে তখন সে নিজেকে এই কোশ্চেনটা করে, ক্যান আই অপারেট উইদাউট রেগুলেটরি সারপ্রাইসেস? যেটা আমার সহ যিনি আলোচক আছেন এই কথাটা বলেছেন। বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার মতো অনেক অপরচুনিটি তৈরি হচ্ছে, কিন্তু দেয়ার আর সো মেনি রেগুলেটরি সারপ্রাইজেস, যেটার জন্য আসলে ভিসি অ্যাজ ইন ইনভেস্টমেন্ট বাইরে থেকে সেটা রেডি না। আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যখনই ভিসি বাংলাদেশে ইনভেস্ট করতে যায় তখন সে কিন্তু চিন্তা করে, ক্যান দিস স্কেল বিয়ন্ড বাংলাদেশ? মানে আমি বাংলাদেশে যেটা করলাম সেটার গ্রোথ কি আমি আবার এই বাংলাদেশে বিয়ন্ডে নিতে পারবো কি পারবো না? সো এই জিনিসগুলো কিন্তু আমরা ভেরি ইম্যাচিওর এট দ্য মোমেন্ট বাংলাদেশের কনটেক্সট থেকে এই ধরনের সাপোর্টিভ এলিমেন্ট গুলাতে যাওয়ার জন্য। সো ইউকে ইনভেস্টার্সরা কিন্তু স্মল না, হ্যাঁ, ওরা লোকাল অনলি প্লে করতে চায় না, তারা চাবে এটাকে স্কেলেবল করার জন্য, এবং দে লুক ফর এক্সপোর্ট ওরিয়েন্টেড ডিজিটাল বিজনেসেস অপরচুনিটি, প্ল্যাটফর্ম বেসড মডেলস থাকতে হবে, এবং সবসময় স্কেলেবল টেকে ওনারা ইনভেস্ট করতে চায়, যেমন স্যাস হতে পারে, এআই, মার্কেট প্লেসেস।
হ্যাঁ, এবং বাংলাদেশের কনটেক্সট থেকে যে কয়টা সেক্টর খুব ইম্পর্টেন্ট হয়ে আছে এর মধ্যে, যেটা আসলে ক্রস বর্ডার পেমেন্টসটা যদি আমরা আসলে লুক ইনটু করতে পারি, তাহলে এর প্রসপেক্ট অনেক বেশি। অন্যান্য যে ডিজিটাল সার্ভিস এক্সপোর্ট হওয়ার সুযোগ হয়ে আছে, প্লাস হচ্ছে হেলথ টেক এবং এড টেকের প্ল্যাটফর্ম কনটেক্সট থেকে বাংলাদেশ কুড বি মাইনফিল্ড, যেখানে আসলে যেটা করতে আসতে পারে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমি আবার একটু একটা জিনিস বলি, ইনভেস্টর কি চিন্তা করে, ক্যান আই ব্রিং ইন ইজিলি, can I take profits out without friction, and is there a clear exit route, যেটা বলছিলেন। এন্ড আমাকে কনভার্টেবল ইনস্ট্রুমেন্টস গুলো রাখতে হবে, আমার আইপিও এবং অ্যাকুইজিশনস এর যে প্যাথওয়েজ আছে সেগুলোকে ডিফাইন করে পলিসির মধ্যে আনতে হবে, এবং ফরেন এক্সচেঞ্জ এজ রেস্ট্রিকশনসটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশের কনটেক্সট থেকে এই ইকোসিস্টেমটা ভেরি লিমিটেড, এক্সিট কনটেক্সট থেকে ক্যাপিটালাইজেশনের যে কমপ্লেক্সিটি আছে, এটা এখনো একটা প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি যদি আমাকে শুনে থাকেন। আমার প্রশ্নটা হচ্ছে যে দেখেন, যেহেতু আপনি বাংলাদেশে অনেকগুলো নতুন সরকার এসেছেন এবং আমি জানি বাংলাদেশের নতুন সরকার এবং এই ইকোসিস্টেমের সাথে কাজ করছেন, পার্টিকুলারলি ডায়াসপোরা মেম্বাররা লাইক ইউ কোন কোন সেক্টর আসে ইনভেস্টমেন্টের পটেনশিয়াল রাখে, এবং সেইটা করলে বাংলাদেশের আসলে মানে গ্রোথটা কি হবে, বা সেটার জন্য হলেও আমাদের আসলে এই জায়গাটা খেয়াল দেওয়া উচিত বলে আপনার মনে হয়? আমি তো একটু বলেই দিলাম যে স্কেলেবল যে টেক যেগুলো আছে, যেমন SaaS আছে, ফিনটেক আছে, এআই মার্কেটস, এগুলোর উপরে বাংলাদেশের গ্রোথ হওয়ার অনেক সুযোগ হয়ে আছে। সেক্টর স্পেসিফিক যদি বলি, তাহলে হেলথ টেকনোলজিতে প্রচন্ড রকমের ইনভেস্টমেন্টের সুযোগ হয়ে আছে। এডুকেশন রিলেটেড টেকনোলজি যে প্ল্যাটফর্মগুলো, ইনভেস্টমেন্টের অনেক অপরচুনিটি রয়ে গেছে। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আসলে ডায়াসপোরা আমরা যারা আছি তাদেরকে ইনভেস্টমেন্টের সুযোগ করে দিতে হবে ইন অ্যাসেট টোকেনাইজেশন কনটেক্সট থেকে। সো উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশে কোনো একটা পার্টিকুলার ইনফ্রাস্ট্রাকচার হবে, সেখানে ডায়াসপোরা আমরা যারা আছি সেটাকে যদি আমরা এই ইনভেস্টমেন্টের অংশটাকে টোকেনাইজ করে নিয়ে আসতে পারি, যেখানে বাইরে থেকে একজন নট অনলি শুধু রেমিটেন্স পাঠাবে, সে আবার ইনভেস্ট করে বাংলাদেশের গ্রোথের জন্যও কাজ করবে, সেই ধরনের প্ল্যাটফর্মকে এনেবল করে দিতে হবে। সেটা আপনার রিয়েল অ্যাসেট প্ল্যাটফর্ম, যেমন অ্যাসেট ক্লাস যেরকম দরকার, তেমনি আবার ইন্টেলেকচুয়াল যেগুলো আছে, আইপি বেস যে অপরচুনিটি গুলো আছে, সেই জায়গাগুলোকেও চিন্তা করে ইনভেস্টমেন্টের সুযোগ তৈরি করে দিতে হবে। নাজির ভাই, ডক্টর সুবর্ণ বড়ুয়া, আপনি শুনছিলেন নতুন সরকার এসছে এবং তারা নিশ্চয়ই অনেক ধরনের নীতি নেবেন। কোন কোন জায়গায় খেয়াল রাখতে পারে, বিশেষ করে ইনভেস্টমেন্ট সিকিউরমেন্ট ক্ষেত্রে ডায়াসপোরাদেরকে এঙ্গেজ করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা যে জায়গাগুলো আমরা আলোচনা করছি, যদি আপনার জায়গা থেকে কোনো রিকমেন্ডেশন, সাজেশন, যেহেতু আপনি অনেক দিন থেকে কাজ করছেন? আমার কাছে মনে হয় সবার প্রথমে, যেহেতু এখানে দুটো জিনিস আপনি খেয়াল করবেন। একটা হলো আমরা যাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট চাচ্ছি বা এক্সপেক্ট করছি, তারা যদি বিগ টেক কোম্পানিগুলো হয়ে থাকে, বিগ টেক কোম্পানিগুলো বাংলাদেশে আসবে না। কেন? কারণ আমার ইকোনমি ফিজিবল না তার জন্য। লেটস সে আপনি যদি IBM-কে কালকে বলেন, মাইক্রোসফটকে কালকে বলেন তুমি এখানে একটা ক্লাউড কম্পিউটিং ফ্যাসিলিটি সেট আপ করো, সে করবে না। কারণ এখানে করে লোকাল মার্কেট তার এত বড় নয় যে তার এটা করে ইকোনমিক্যালি ফিজিবল হবে। বাট আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের একটা বড় শক্তি আছে, যে আমার হিউম্যান রিসোর্স আছে খুবই স্কিল, যারা সারা পৃথিবীতে ফেমাস, সো তাদেরকে ক্যাপিটালাইজ করে বিগ টেকগুলোকে আমরা বাংলাদেশে আনার জন্যে, তারা যাতে এখানে ইনভেস্টমেন্ট করে, তাদের ক্লাউড কম্পিউটিং ফ্যাসিলিটিস ফর এক্সাম্পল সে ইন্ডিয়াতে না করে যদি বাংলাদেশে করে, তাহলে এবং করে সে এখান থেকে সে এশিয়া বা অন্যান্য দেশে সেটা সে এক্সপোর্ট করতে পারে। আবার আপনি যদি ভিসিদের কথা বলেন, তাদের তো আমরা বলেছি যে তারা আসলে অনেক ভিসি আসতে চায়, কিন্তু চ্যালেঞ্জিং হচ্ছে তাদের এক্সিট স্ট্র্যাটেজি না। তাহলে আমি মনে করি যে নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে গিয়ে যে ইনভেস্টমেন্ট যদি আসতে হয়, প্রথমত হলো তার ইনভেস্টমেন্টের সিকিউরিটির জন্য তার এক্সিট স্ট্র্যাটেজিটা যাতে আমরা এনশিওর করি, এইটা প্রায়োরিটি দেওয়া উচিত, পার্টিকুলারলি ভিসিদের জন্য। বিগ টেকদেরকে আনতে গেলে ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, বাট স্টিল ইট ইজ নট ইম্পসিবল। বাট তার জন্যে আমার ডেটা রেগুলেশনস, ইউরোপিয়ান যে GDPR আছে, অথবা ধরেন অস্ট্রেলিয়ান CDR আছে, যেসব গ্লোবাল রেগুলেশনস আছে তার সাথে কম্প্যাটিবল হতে হবে। এবং ডেটা ওনারশিপ, ডেটা রাইটস, পার্টিকুলারলি এই যে আমি বলেছি যে আপনার ডেটা বাংলাদেশ থেকে নিতে দেওয়া যাবে না, এই ধরনের কনজারভেটিজম, এই জায়গাগুলো আবার রিভিউ করে। দিনে ওপেন হয়ে যাচ্ছে
এক্স্যাক্টলি। সো এখন যদি এটা না করেন, ইভেন উবার মাঝখানে থ্রেড দিয়েছিল যে তারা বাংলাদেশ থেকে চলে যাবে, বিকজ তারা ডেটা এখানে রাখবে না, এটা তাদের গ্লোবাল পলিসির এগেইনস্টে চলে যায়। সো বাংলাদেশ তো বাংলাদেশ যদি এমনভাবে বিহেভ করে যে পৃথিবী থেকে বিচ্ছিন্ন, যে আমরা আমাদের মতো করে চলবো, তাহলে আসলে কোনো কিছু সম্ভব না। সো ডেটা রেগুলেশনস গ্লোবালাইজড যে স্ট্যান্ডার্ড আছে তার সাথে কম্পাটিবল করা, এবং ডেটা ওনারশিপ, তারপরে ডেটা শেয়ারিং, এবং আমরা যেটা বলছিলাম যে ডেটা সিকিউরিটি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এখন ধরেন আমি একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করি। মাইক্রোসফট যদি বাংলাদেশে কোনো একটা ফ্যাসিলিটি করে, তার এখানে যে ডেটাগুলো স্টোর থাকবে বা জেনারেটেড হবে, এই ডেটা সিকিউরিটি বাংলাদেশ আমরা দিতে পারবো কিনা? আস্ক ইউর সেলফ, আমি যদি সরকারকে বলি যে সরকার যদি চিন্তা করে আমরা দিতে পারবো কিনা, তাহলে ডেটা সিকিউরিটি ইজ এ ভেরি ভেরি বিগ কনসার্ন, যে ওই টেকনোলজি আমরা এখানে আনতে পারছি কিনা, বা আমাদের সরকার এই সাপোর্টটা দিতে পারবে কিনা। সো ডেটা সিকিউরিটি বলি, মূল কথাটা হলো যে ডেটা রেগুলেশনস খুব কম্প্রিহেন্সিভলি গ্লোবাল অ্যালাইনমেন্টের সাথে থাকতে হবে। থার্ড আরেকটা আমি সাজেশন দেবো, সেটা হচ্ছে ডিজিটাল ট্রেডের ক্ষেত্রে পার্টিকুলারলি আপনার ডেপা বলে একটা এগ্রিমেন্ট রিসেন্টলি হয়েছে, ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্ট। এটা সিঙ্গাপুর, নিউজিল্যান্ড এবং এখানে চিলিও আছে, 3-4টা কান্ট্রি মিলে। আসিয়ান কান্ট্রিগুলো তারা আবার ইউরোপের সাথে একটা এগ্রিমেন্ট করছে। বাংলাদেশ আসলে এগুলোতে নেই। তো আমি অনুরোধ জানাবো যে এই ধরনের যদি গ্লোবাল পার্টনারশিপ এগ্রিমেন্টগুলোতে যদি ঢোকা যায়, এবং সেক্ষেত্রে ওনাদের মতো মানুষরা তো অনেক বড় ভূমিকা রাখতে পারে। ডেফিনেটলি। এবং ফাইনালি আমরা তো চাইবো অফকোর্স যে ইউকে এর মতো, নাজির ভাইয়ের মতো যারা ডায়াসপোরা আছেন, তারা যদি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে, টার্গেটেড ওয়েতে, যদি এখানে আমাদের অনেক অপরচুনিটি আছে এবং সেটা সুযোগ কোথায়, যেমন আমরা বর্তমান সরকারও দেখি তাদের কিন্তু পলিসি লেভেলে বেশ কিছু ডায়াসপোরা মেম্বাররাও আছেন সরাসরি জড়িত। তো আমি যদি আগামী 2-3 বছরে একটা স্পেসিফিক কোনো ধরেন আপনার রিকমেন্ডেশন চাই ডায়াসপোরা মেম্বাররা যুক্ত করে ইনভেস্টমেন্ট এবং ডিজিটাল ইকোসিস্টেম বিল্ডিং এর ক্ষেত্রে করা দরকার বা সরকার করতে পারে, অবশ্যই তারা রিসার্চ করবেন কি করতে পারে। আমি মনে করি এটার ইনিশিয়েটিভটা নেওয়া উচিত বিডার উচিত বাংলাদেশের পোটেনশিয়াল ডিজিটাল ইকোনমি সেক্টরগুলো ফার্স্ট আইডেন্টিফাই করা, যে ঠিক আছে একটা সেক্টর হচ্ছে ফিনটেক, একটা সেক্টর হচ্ছে ফর এক্সাম্পল এগ্রিটেকে কিন্তু প্রচুর ইনোভেশন বাংলাদেশে এখন হচ্ছে বা আগামীতে হাই পোটেনশিয়াল আছে। আবার ধরেন আমাদের এখানে আমি প্রিন্টার সার্কিট বোর্ডের কথা বলেছি আপনাকে, সেরকম ডিজিটাল ইকোনমি সেক্টর আমাদের সরকারের উচিত প্রথমত ডিজিটাল ইকোনমিকে ডিফাইন করা এবং সেক্টরগুলো আইডেন্টিফাই করা, এবং ওয়ান্স দি সেক্টরস আর আইডেন্টিফাইড, বিডার উচিত হবে এই সেক্টরগুলোর পোটেনশিয়ালকে শোকেস করা টু দি ডায়াসপোরাস। আগামী 2-3 বছরে যদি আমরা নাজির ভাইদের মতো মানুষদেরকে যদি বাংলাদেশে আনতে পারি 1-2 বার, এবং তাদের কাছে যদি একটু স্ট্রাকচার্ড ওয়েতে প্রস্তুতি নিয়ে যদি এই সেক্টর পোটেনশিয়ালগুলো তুলে ধরতে পারি, আমি নিশ্চিত যে আমরা একটা ভালো ফলাফল পাবো। এবং অ্যালংসাইড দ্যাট অফকোর্স যেটা বলেছি যে এই ইনভেস্টমেন্ট যারা আসবেন তারা যাতে এসে হতাশ না হন, তার জন্য যে পলিসি রেগুলেশন আমি এতক্ষণ ধরে যেগুলো বলেছি, এইগুলোর দিকে একটু প্রায়োরিটি দিয়ে যদি একটু নাজিব, আপনার শেষ বেলা আপনার সাথে একটু আসতে চাই। উনি বলছিলেন আপনাদেরকে অনেক বেশি ওয়েলকামিং করা, প্র্যাকটিক্যাল অর্থে যদি ওয়েলকাম বাংলাদেশ করতে চায় কি করতে পারে? লাইক ধরেন এভরি ইয়ার, যেমন ধরেন যখন আমাদের অন্তর্বর্তী সরকার ছিলেন তারা ইউএসএতে একটা ডায়াসপোরা কনফারেন্স করেছে। আমরা দেখি ছোট ছোট উদ্যোগ ডায়াসপোরাদের কানেক্ট করার জন্য কিছু কনফারেন্স কিছু করে, কিন্তু আগামী 2-3 বছর সার্বিকভাবে সফট এবং হার্ড কি উদ্যোগ নিতে পারে সরকার বা আমরা অ্যাজ এ হোল বাংলাদেশ, যাতে আপনারা ওয়েলকামিং ফিল করবেন ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট অর ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন? যখনই আপনি ইনভেস্টমেন্ট বাংলাদেশের জন্য বলবেন, মাথায় রাখতে হবে যে ইনভেস্টার্স ইনভেস্ট অন সিস্টেমস, নট জাস্ট অপরচুনিটিস। তো আপনার সিস্টেমটা কতখানি ফ্রেন্ডলি, কতখানি রেগুলেটরি প্যাথ হয়ে আছে, সেটা আপনি আপনার মিশনের মাধ্যমে ওই দেশগুলোতে জানাবেন। রেগুলার কমিউনিকেশন হবে। কথা ব্রিটিশ হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন ইন ইংল্যান্ড যিনি আছেন, উনি যতগুলো এখানে বিজনেস রিলেটেড ফোরাম আছে সেখানে নিজে থেকে গিয়ে, নট যে কখন আমাকে ইনভাইট করবে তখন আমি গিয়ে বলবো, নো, ক্লিয়ার নলেজ নিয়ে যেতে হবে, গিয়ে বলতে হবে কি রেগুলেটরি প্যাথওয়ে আছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য, কোন স্কেলেবল বিলগুলো বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটাতে তারা কেমন করে এনকারেজ করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এই যে মিশনস গুলো আছে, সেই মিশন বাংলাদেশের যারা কিনা ডায়াসপোরা তাদেরকে সামনে রেখে মেইন স্ট্রিম যে ফাউন্ডার তাদেরকে বাংলাদেশে নিয়ে যেতে হবে, বিকজ যারা ইনভেস্ট করতে
যে ভিসির কথা বলেন, যার কথাই বলছেন, ইনস্টিটিউশনাল যারা আছেন, তারা সবাই বাংলাদেশের কি অপরচুনিটি এবং কি ধরনের সুযোগ আছে সেটা নিয়ে ওয়াকিবহাল না। সো যিনি কিনা ডায়াসপোরা ইনি কিন্তু লিড করতে পারেন এই ধরনের ট্রাস্টের কোন একটা অপরচুনিটি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। সো মিশন এবং এই ডায়াসপোরা হ্যান্ড ইন হ্যান্ড কাজ করে যেতে হবে অলওয়েজ। ভালো হচ্ছে আমাদের অবশ্যই রেগুলেটরি ক্ল্যারিটি, যে ক্যাপিটাল ফ্লো এবং স্কেলেবল ডিজিটাল মডেলগুলোকে খুব কুইকলি দেশের বাইরে গিয়ে বলতে হবে। একটা নতুন উদ্যোগ হয়েছে যেটা চায়নাতে প্রথম বিনিয়োগ করছেন, গিয়ে ওইখানে একটা ফিজিক্যাল প্রেজেন্স এবং এই তথ্যগুলো দিবেন। দ্যাটস খুবই ভালো। বা এট দ্য সেম, আপনি যদি ইতালির কথা বলেন, ইউকের কথা বলেন, ইউএস এর কথা বলেন, ডায়াসপোরা লেড এরকম অনেক প্ল্যাটফর্ম রেডি হয়ে আছে, যেখানে আপনাকে গিয়ে নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করে মানুষকে জানানোর প্রয়োজন নেই। তাদেরকে এম্পাওয়ার করলে রেগুলেটরি প্রভিশনস এর মধ্যে, সিস্টেমের মধ্যে, তাহলে কিন্তু অনেক দ্রুত কাজটা আগাবে। থ্যাংক ইউ। শেষ প্রশ্ন, ডক্টর সুবর্ণ বরুণী বলছিলেন যে কিভাবে তারা ওয়েলকাম হতে পারে। আমরা একবিংশ যে 2025, 26, 27, 28, 29 এবং সামনে এত ডিজিটাল এত চেঞ্জ হচ্ছে এবং আমরা জানি না আসলে 2 বছর বা 1 বছর পর কি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জায়গায় ওনাদেরকে যুক্ত করে পার্টিকুলার প্র্যাকটিক্যালি একটা দুইটা যদি উদ্যোগ বলেন, সেটাকে কনফারেন্স হবে নাকি কোন প্রক্রিয়ায়, মানে সফট বা হার্ড ইস্যু যেটা কিছুটা বললেন, একটা দুইটা যদি ফাইনালি বলে একটু শেষ করেন। আমি বলবো যে বাংলাদেশে আমি যে ওই আমার কথার সূত্র ধরেই বলি, আমি একটু আগে যে রেকমেন্ডেশন দিয়েছিলাম, যে সেক্টরগুলো আমার হাইলি পোটেনশিয়াল, সেই সেক্টরগুলোতে কিন্তু অলরেডি খুব ভালো প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনাররা আছেন এবং তাদের কিন্তু বেশ কিছু অ্যাসোসিয়েশনসগুলো আছে। সো আমার স্পেসিফিক প্রপোজিশন হবে যে আমরা যদি এই অ্যাসোসিয়েশনসগুলোকে এঙ্গেজ করে এবং তাদেরকেই দায়িত্বটা দিই, বিডা পেছন থেকে সাপোর্টটা দিই। কারণ প্রাইভেট সেক্টরকে যদি আপনি এই দায়িত্বটা দেন, দেখবেন তারা কিন্তু আই থিঙ্ক দে উইল পারফর্ম বেটার ইন অ্যাট্রাক্টিং। আর বিডার কাজটা হবে শুধু ডায়াসপোরাদের সাথে ব্রিজিংটা করে দেওয়া, ম্যাচ মেকিংয়ের কাজটা করা। সো এটা আমি মনে করি যে যদি আমাদের প্রাইভেট সেক্টরদেরকে যদি একটু ডেকে বিডা বসে এবং তাদের সাথে কোঅর্ডিনেট করে যদি প্রাইভেট সেক্টরকেই যদি দায়িত্ব দেয় যে আপনারা এই কাজটা করবেন, এবং আমি প্র্যাকটিক্যালি যদি বলি, লাইক ধরেন যখন ইট কামস টু এঙ্গেজ দ্য ডায়াসপোরা, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আছে, মিনিস্টার অফ এক্সপার্টিট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট আছে, এখানে আবার প্রাইম মিনিস্টার কার্যালয়ের আন্ডারে বিডা আছে। প্র্যাকটিক্যাল সাথে আমি ইউএনএ কাজ করেছি, আমি দেখেছি এই যে ইন্টার কোঅর্ডিনেশন অফ দ্য মিনিস্ট্রি, দ্যাট ইজ ভেরি হার্ড জব। এটা বিডাকেই করতে হবে, মানে বিডা ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি টু ডু দিস। কারণ এই করলে অন্য মাইন্ড করে, ও করলে আবার বলে যে ভাই আমাকে জানাও নাই। না, ওটা তো করতে হবে, এখন এটা আসলে আমাদের নেচার। সো এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, বাট দি বেস্ট ক্যান্ডিডেট টু ডু দিস, এবং এটা মূল রেসপন্সিবিলিটি তো আসলে বিডার হাতেই থাকা উচিত। বিডা যদি এই ধরনের কাজ কোঅর্ডিনেট করতে পারে, এখন বিডা যদি বলে যে না আমরা এটা করতে চাই না বা আমাদের অপারগতা না, বিডার আমি রিসেন্ট কাজের অভিজ্ঞতা হলো বিডার সেই প্রোঅ্যাক্টিভনেসটা আছে। বিডার পক্ষে সম্ভব, কারণ বিডা একটা গভর্নমেন্ট এজেন্সি, বিডা পিএম অফিসের আন্ডারে। সো তার যে পাওয়ার স্ট্রাকচারে, তার যে পজিশনিং, আমার মনে হয় যে বিডা ইজ ইস মোস্ট সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস। বাট অফকোর্স আমরা চাইবো যে আগামী 1-2 বছরে দেয়ার ইজ এ বিগ সামিট হ্যাপেনিং, একটা কনফারেন্স বলেন বা সামিট বলেন, যেখানে আমরা আমাদের পার্টিকুলারলি কান্ট্রি স্পেসিফিক, আমি এক সামিটে সব দেশ থেকে লোক এনে না করে আমরা যদি কান্ট্রি মার্কেট স্পেসিফিক যদি আমরা সামিট করি, কনফারেন্স করি, এটা মোর। কারণ আপনি যদি 5টা কান্ট্রি থেকে যদি 500 জনকে ডাকেন, ইট বিকামস টু বি ফোকাসলেস, ফোকাসটা ছড়িয়ে যায়, এবং এত বড় একটা কনফারেন্সে আসলে ওই ম্যাচ মেকিংটা প্রপারলি করা যায় না। সো আমার রেকমেন্ডেশন হবে কনফারেন্স হোক একটা না, সেভারাল, সামিট হোক সেভারাল, কান্ট্রি স্পেসিফিক, মার্কেট স্পেসিফিক। ইউকে মার্কেটের জন্য ইউকে ডায়াসপোরারা কি চায় এবং সেই মডেলটা বোঝার জন্য কিন্তু খুব বেশি দূর যাওয়া লাগে না। আমি শ্রীলঙ্কা পার্টিকুলার ইন্ডিয়ায় দেখেছি, ওদের ইন ডায়াসপোরা নামের একটা প্ল্যাটফর্ম আছে, আপনি গুগলে গেলেই দেখবেন। ওই ইন ডায়াসপোরার মধ্যে ওদের ইয়ারলি যে ইন ডায়াসপোরা হচ্ছে গ্লোবালি, তারা ডায়াসপোরাদেরকে এঙ্গেজ করার জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে। ওইখানে আলাদা একটা ট্যাব আছে, ইভেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভ, ধরে ধরে যে আমি বছরে আমি এইটা আমি ডিজিটালি করছি, এইটা আমার এগ্রিকালচারের জন্য করছি, এইটা আমি আমার এরকম ধরে ধরে করছে। যে হোয়াই নট ইউ আর অলসো ফর্মিং দ্যাট সর্ট অফ থিং। কথার কথা, যেমন আমি যেখানে অক্সফামে কাজ করি, আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, ব্রিজ টু বাংলাদেশ, যেখানে নাজির ভাই ওনাদের পরামর্শ আমরা নিচ্ছি এবং গভর্নমেন্টেরও চেষ্টা করছে। সো এইরকম একটা ইকোসিস্টেম বিল এখন আমরা কেন করছি না, যেখানে উই আর সিইং এ ভেরি বেস্ট এক্সাম্পল অ্যান্ড গুড এক্সাম্পল? আমার মনে হয় যে উদ্যোগের অভাব। এখন যেহেতু আপনারা উদ্যোগ নিয়েছেন, আমার বিশ্বাস যে আমিও ফলো করেছি এই ব্রিজ টু বাংলাদেশের ডেভেলপমেন্ট। সো
দিস ইজ এ গুড আইডিয়া। এটা হয়তো উদ্যোগের অভাবে করা হয়নি, আমার মনে হয় যে একটু উদ্যোগ নিলেই এখান থেকে আমরা ভালো ফলাফল পাবো। বাট অ্যাগেন আমি যেটা বলছিলাম যে খুব স্পেসিফিক টার্গেটেড সামিট হোক, খুব লার্জ স্কেলে মেগা এইসব অনেক লোক এনে আমি সোনারগাঁ হোটেলে অনেক বড় কনফারেন্স করি, এরকম না হোক, টার্গেটেড হোক। এবং আমাদের যারা পোটেনশিয়াল সেক্টরগুলোতে যে পোটেনশিয়াল ফার্মগুলো আছে, কোম্পানিগুলো আছে, এন্টারপ্রেনাররা আছে, ইনোভেটররা আছে, তাদেরকে পিচিং করার সুযোগ, মানে ম্যাচ মেকিংটাও তো হতে পারে। লাইক ফর এক্সাম্পল নাজির ভাই আসলেন, উনি ভিসি নিয়ে আসলেন, বা উনি গ্লোবালি যারা বেস্ট ইনভেস্টর, বেস্ট পিপল নিয়ে আসেন, এইখানে যদি আমার বেস্ট প্র্যাকটিসটা রেডি থাকে, বিডা ক্যান ফ্যাসিলিটেট। আমি সেটাই বলছি যে আমার এখান থেকে যদি আমি আমার পোটেনশিয়াল সেক্টরগুলো, পোটেনশিয়াল এন্টারপ্রেনারদেরকে যদি অনবোর্ড করতে পারি, দেন বিডা বা যদি বিশ্ব বাংলাদেশও যদি সেখানে সাপোর্টিং রোল প্লে করে, ইউকে থেকে যদি আপনি সেই টার্গেটেড ডায়াসপোরাদেরকে ইনভাইট করে নিয়ে আসতে পারেন, আমার মনে হয় যে ম্যাচ মেকিং এখানে পসিবল এবং এখান থেকে খুব ভালো ইম্প্যাক্টফুল রেজাল্ট আমি পাবো। আমার জানা মতে এই ধরনের ইভেন্ট বা এই ধরনের ম্যাচ মেকিং আসলে অত্যন্ত ডিজিটাল এই ইকোনমি সেক্টরে কখনো হয়নি আর কি, আমি দেখি। হওয়ার তো সুযোগ অবশ্যই আছে, করা দরকার। ডেফিনেটলি আছে। অসংখ্য ধন্যবাদ। 1-2 বছরে সেটাই দেখতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর সুবর্ণ বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনাটা একটু লম্বা করলে ভালো হতো, আমরা সেটা হয়তো সেক্টর হিসাবে সামনে করবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। আমরা গত 1 ঘন্টা আলোচনা করার চেষ্টা করলাম ডিজিটাল যুগে যে আমাদের ব্যবসা এবং বিনিয়োগের যে পরিধি নিয়ে। বিশেষ করে আমাদের সারা বিশ্বের যে ডায়াসপোরা মেম্বার আছেন, তারা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় যেরকম বিনিয়োগ করছেন, বাংলাদেশেও বড় পরিসরে তারা বিনিয়োগ করার সুযোগ আছে। যে আলোচনাটা এসছে, এই বিনিয়োগটা তারা করতে চান, এই ডিজিটাল ইকোসিস্টেমের সাথে যুক্ত হতে চান, কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার, যে পলিসি, যে কোঅর্ডিনেশন যেটা দরকার, সেটা আমাদের অনুপস্থিত। এবং সেটার জন্য কিন্তু খুব ভালো কিছু বেস্ট প্র্যাকটিসেস আছে। বিশেষ করে ইন্ডিয়া কিংবা ইউকের কথা আমাদের নাজির ভাই বললেন, কিংবা ইউএসএ আমাদের অনেক ধরনের বেস্ট প্র্যাকটিস আছে। সেগুলো ফলো করে যদি আমরা একটা ইকোসিস্টেম বিল্ড করতে পারি, আমরা যে একটা ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, কিংবা এমন একটা ডায়ালগ করতে পারি যেখানে আমাদের ইনভেস্টররা কিংবা ভিসিরা বাংলাদেশে এসে একটা ট্রাস্ট পান এবং সেই ট্রাস্টটাকে ম্যাচ মেকিংয়ের মাধ্যমে একটা ফ্রুটফুল ইনভেস্টমেন্টে কনভার্ট করা। এবং সেটা করতে পারলে হয়তো আজকে যে আমাদের বিকাশ কিংবা নগদ কিংবা শপআপের মতো যে বড় বড় প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সেই সংখ্যাটা হয়তো প্রথমে 50 কিংবা 100 কিংবা 1000-এ রূপান্তর হবে, যেটার মাধ্যমে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। দর্শক, আমরা চেষ্টা করি গ্লোবাল বাংলাদেশে এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরতে, ইনোভেটিভ নতুন এরিয়া যেটা বাংলাদেশের জন্য খুবই দরকার। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা আজকে আলোচনা করেছি যে ডিজিটাল যে এখন যুগ, সেখানে ব্যবসা এবং বিনিয়োগের পরিধি কি। আমাদের এই প্রোগ্রাম নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। globalbangladeshow@gmail.com এই ইমেইলে আপনারা সেটি পাঠাতে পারেন। একই সাথে আপনারা যদি হোয়াটসঅ্যাপে আপনাদের কোনো মতামত কিংবা পরামর্শ পাঠাতে চান, তাহলে +88 0191 631608 এই হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠাতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমরা আলোচনা করব কিভাবে ডায়াসপোরাদেরকে বাংলাদেশের যে উন্নয়নে কাজে লাগাতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।